নিজের বয়সের চেয়ে 4 বছরের বড় মিথিলাকে বিয়ে করতে হচ্ছে আজ রাহাতকে। যদিও বা সেখানে রাহাতের সম্মতি আছে। মিথিলার আর রাহাতের সম্পর্কটা অনেক দিনের, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। মিথিলার দাদু আর রাহাতের দাদু অনেক ভালো বন্ধু ছিল, তাই ওদের বন্ধুত্বটা আরও জোরালো করতে বিয়েটা দিয়ে দিয়েছে, যেখানে বয়সটা কোনো প্রভাবই ফেলতে পারেনি ওদের মধ্যে। আজকে বিয়ে হয়ে গেছে ওদের। ছাদে বসে আছে, গল্প করতেছে রাহাত আর ওর বন্ধুরা। শেষমেশ তাইলে তোদের বিয়েটা হয়েই গেল। এতদিন দূরে দূরে ছিলাম, আজ থেকে কাছে থাকতে পারবো। ঠিক বলছিস রে, তোর কপালটা সত্যি অনেক ভালো। কত আগেই বিয়ে করতেছিস। তোর মতো দাদু আমার হলে শালা বুইয়া নিজে তো কিছুই করতে পারে না, আমাদের করতে দিবে না। যদি একবার বিয়ের কথা বলি খাওয়া বদ্ধ করে দিই। মাসুমের কথা শুনে সবাই হেসে উঠল। মাসুম ঠিকই বলেছে, কারণ রাহাতের বয়স কেবল 20 বছর। এখন ওর বিয়ের বয়স তো সত্যিই হয়নি। রাহাত, দেরি করিস না, যা। রাতে তো অনেক কাজ আছে তোর। এমনিতেই বাচ্চা ছেলে, বউ তো সিনিয়র। সিনিয়র হয়েছে তো কি হয়েছে রে, মানুষ, তাতে কি? বয়সে বড় কাউকে বিয়ে করে না নাকি? করেই তো। তবে যারা করে বুঝছিস, শুনেছি ওরা খুব পেড়ার মধ্যে থাকে, এক প্রকার নির্যাতন করে শুনেছি। কোথায় শুনছিস রে তুই? শুনেছিলাম ভাই। আজ থেকে মনে হয় লাইভ দেখার সৌভাগ্য হলো। একটু ওয়েট কর, তুইও দেখতে পাবি। কিছু বল রাহাত, আমার তো হাসি পাচ্ছে। তোরা মজা কর, আমি গেলাম। এখনই যাবি? রাত কিন্তু অনেক বড়। আমি আর কিছু কমু না। তোর কিছু কওয়া লাগবে না, বাই। যা যা। জানি তো, বউ পেলে বন্ধুদের সবাই ভুলে যায়। তুইও তো যাবি। কথাটা শুনে রাহাত মুচকি মুচকি হাসতে হাসতে নিচে যেতে লাগলো। এই মাসুম আর সৌরভ ওর বন্ধু, সবসময় ছায়ার মতো লেগে থাকে একসাথে। যেতে যেতে রাহাতের পরিচয়টা দিয়েই দেয়। বাবা মার একমাত্র ছেলে সন্তান, বড় একটা বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে। পড়াশোনা বলতে গেলে নাই, কারণ কলেজের কাছেই যায় না 3 মাস হলো। তবে তার একটা কারণও আছে, বাবার অনেক টাকা, পড়াশোনা না করলেও দিব্যি চলে যাবে। বাসর ঘরে কাছে পৌঁছে গেছে রাহাত। দরজাটা খোলাই আছে। এই বাসর রাত তাই নাকি সবার কাছে স্বপ্নের মতো, তাই কৌতূহলটা একটু বেশি রাহাতের। আস্তে আস্তে রাহাত বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটা অনেক সুন্দর করে সাজানো, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিন্তু খাটে তাকিয়ে রাহাতের অবাক না হয়ে পারল না, কারণ মিথিলা খাটের উপর নেই, হয়তো বাথরুমে গেছে ফ্রেশ হতে। রাহাত কাপড় চেঞ্জ করে খাটের উপর বসে থাকলো মিথিলার জন্য। কিন্তু 10 মিনিট থেকে 20 মিনিট পার হয়ে গেল, এখনো বের হওয়ার নাম নেই মিথিলার। রাহাত আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু তবুও মিথিলার আসার কোনো নাম নেই। এবার রাহাতের টেনশনটা সত্যিই বেড়ে গেল। খাট থেকে উঠে বাথরুমের কাছে গেল, কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর নেই। বাথরুমের দরজায় হাত দিয়ে এমনি খুলে গেল, তার মানে বাথরুমটাও তো খোলাই, ভেতরে মিথিলা নেই। রাহাতের টেনশনটা নিমিষেই বেড়ে যাচ্ছে। বাসরাতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এটা আশা করেনি রাহাত। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও মিথিলা নেই, ব্যালকনিতেও নেই। রুমে এসে হঠাৎ টেবিলের দিকে নজর গেল রাহাতের, কারণ ওখানে একটা চিরকুট রাখা ছিল। রাহাত তাড়াতাড়ি করে গিয়ে চিরকুটটা হাতে নিল আর খুলে দেখলো কি লেখা আছে। কিন্তু ওখানে যা লেখা আছে সেটা পড়তে গিয়ে রাহাত নিচে বসে পড়ে। রাহাত কল্পনাও করতে পারতেছে না মিথিলা ওর সাথে এরকম করবে। রাহাত চিঠিটা হাতে নিয়ে ওখানেই বসে থাকে কিছুক্ষণ। রাহাত এখন নির্বাক হয়ে গেছে, ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। রাহাত যে ওকে অনেক ভালোবাসত, নিজের চেয়েও হয়তো বেশি, কিন্তু মিথিলার আচরণটা বড়ই নিষ্ঠুর। রাহাত ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকায়। আবছা আবছা দেখা যাচ্ছিল মিথিলার নাম্বার। বের করে ফোন দেয়, কিন্তু ফোনটা সুইচড অফ। ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলে রাহাত। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে রাহাত তার মনে নেই, মেঝেতে শুয়ে আছে। সকালবেলা রাহাতের দাদু এসে ডাকতে লাগলো।
কিরে নাতি, আর কত ঘুমাবি? এখন তো ওঠ, সারা রাত মনে হয় ঘুমাসনি। রাহাত কথাগুলো শুনতে পাচ্ছে কিন্তু কিছুই বলতে পারতেছে না। কি বলবে ও? সবাই যদি জানতে পারে মিথিলা পালিয়ে গেছে, কি করবে জানি না। এমনিতেই দাদা হার্টের রোগী, দাদুর উৎসাহটাই বেশি ছিল এই বিয়েতে। দাদা আবার ডাকতে লাগলো, আচ্ছা ঘুমা, অনেকটা রাত জাগছিস মনে হয় তোরা, আমি আসি। দাদু চলে গেল। রাহাত মেঝে থেকে উঠে বাথরুমে গিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে নিল আর আয়নায় নিজের চেহারা দেখে নিজেই হাসতে লাগলো। রাহাত নিজেই দরজা খুলে নিচে গেল, দেখলো সবাই বসে আড্ডা দিচ্ছে। মিথিলার দাদা দাদি, রাহাতের দাদা দাদি, আরও 3-4 জন আছে। রাহাতকে দেখে ওরা সবাই হাসতে লাগলো। দাদা দাদি তো এরকম মজাক তো করবেই, কিন্তু ওরা তো আর সত্যিটা জানে না। দাদু ভাইয়ের কাছে আয়, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ধীরে ধীরে ওদের কাছে গিয়ে বসলো। মুখটা যেন মন মরা হয়ে গেছে রাহাতের। মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। তা ভাই, তোমাদের বাসরাত কেমন কাটলো? বিড়ালটা মারতে পারছিল তো? রাহাত চুপ করে বসে আছে। কি বলবে ও? বিড়াল কিভাবে মারবে? বিড়াল তো আগেই চলে গেছে। কি বললো এইসব? লজ্জা পাচ্ছে দেখছো না? তা দাদু ভাই, আমার নাতি বউ কোথায়? দাদির এমন কথা শুনে ভেতরটা কেমন জানি কাঁপুনি উঠে গেল রাহাতের। ভয় পেয়ে গেছে ও। রুমে আছে, আমি যাই দাদি। রাহাত তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলো। আর কিছুক্ষণ থাকলে সন্দেহ করতো। রাহাত তাড়াতাড়ি ছাদে চলে যায়। খুব লজ্জা পেয়েছে রাহাত। আজকালকার ছেলেরা তো তাই লজ্জা পাচ্ছে। 2-1 দিন তারপর সব ঠিক হয়ে যাবে, এসব লজ্জা কোথায় হারিয়ে যাবে। ওদের কিন্তু মানিয়েছে খুব ভালো। বিয়েটা দিয়ে ভালোই করেছি, আমাদের সম্পর্কটা আরো ভালো হলো। সম্পর্কে বাধা পড়ে গেলাম আমরা। এদিকে রাহাত ছাদে দাঁড়িয়ে সৌরভ মাসুমদের ফোন দিচ্ছে। বিষয়টা কারোর সাথে শেয়ার করার দরকার রাহাতের। এখনো বাড়িতে কেউ জানে না, হয়তো কিছুক্ষণের মধ্যে সব জেনে যাবে। তারপর জানে না কি হবে রাহাত। সব কিছু কেমন যেন কল্পনার মতো লাগছে রাহাতের। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছে না ও। 2 দিন আগেও যে মিথিলা ওকে পাগলের মতো ভালোবাসতো, তার হঠাৎ কি এমন হলো যার জন্য ওকে ছেড়ে অন্য কোথাও চলে গেল? একটু পর সৌরভ আর মাসুম আসলো। কিরে, সকাল সকালে তো জরুরি ডাকলি কেন? কি হয়েছে? কি হয়েছে? আর তোকে এরকম দেখাচ্ছে কেন? বউ মারছে নাকি? মজা করিস না ভাই, এটা মজা করার সময় না। সত্যি অনেক খারাপ হয়ে গেছে। কি হয়েছে রে? খুলে বলতো। ভাই, মিথিলা কাল কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে মানে? কালকেই তো তোদের বিয়ে হলো, কি বলতেছিস এসব? ঠিকই বলতেছি রে, আমি বুঝতে পারতেছি না কি করব। এখনো ও বাসায় কেউ জানে না, তাই তোদেরকে ফোন দিলাম। কিভাবে হলো? কখন পালিয়ে গেল? আর কেনই বা গেল? আমরা তো জানতাম মিথিলাও তোকে ভালোবাসে। রাহাত ওদেরকে সব কিছু খুলে বলল। কাল রাতে কি হয়েছিল। এত কিছু হয়ে গেছে, একবারও ফোন দিতে পারিসনি আমাদের? এমনিতেই তোরা অনেক পরিশ্রম করছিলি, তাই ফোন দেইনি। তাই কি হয়েছে? ফোন করলে কি আসতাম না নাকি? আচ্ছা বাদ দে এসব, এখন কিছু একটা তো করতেই হবে, যা হবার হয়ে গেছে। কি করব, আমার মাথায় কিছু আসতেছে না। কাল রাত থেকে টেনশনে আছি। তোরা কিছু একটা কর। তুই চিন্তা করিস না, আমরা আঙ্কেল আন্টিকে কিছু একটা বুঝিয়ে দিব নে। তুই রুমে গিয়ে বিশ্রাম নে, যা। বিশ্রাম লাগবে না, কিছু একটা কর। কি করা যায়? হঠাৎ নিচে হইচই শুনতে পেল ওরা। নিচে আবার কি হলো রে? এ তো হইসই কিসের? জানি না, জেনে গেলে না তো আবার। নিচে যাই চল। রাহাত যা ভেবেছিল তাই হয়েছে। সত্যি ওরা জেনে গেছে। প্রচণ্ড রেগে আছে সবাই। আর রাহাতের বাবার হাতে এখন ওই চিঠিটা। সব তো জেনে গেছে রে। তোর বাবার হাতে এই চিঠিটা কিভাবে গেল? কি জানি, আমি তো টেবিলে রাখছিলাম, মনে হয় ওখান থেকে নিয়েছি। টেবিলে রাখছিলি মানে? নিজের কাছে রাখতে পারিসনি? এখন কি হবে? কি হবে? আজ নয় কাল তো সত্যিটা সবাই জানতোই। তাছাড়া আমার দোষ তো নেই এখানে।
সব দোষ মিথিলার। ঠিক বলছিস, চুপ করে থাক, বড়রা কি বলে সেটা শুন। বাড়িতে এক প্রকার ঝড় উঠে গেছে প্রায়। রাহারের বাবা তো অনেক রেগে গেছে, যা তাই বলতেছে। মিথিলার বাবা চুপ করেই আছে, কারণ তার যে বলার কোনো মুখ নেই। এক পর্যায়ে এতদিনের দুই পরিবারের সম্পর্কটা নিমিষেই শেষ হয়ে গেল। রাহাদের বাবা রাগ করে ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বললেন। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহাদও অবাক, কারণ এই দুই পরিবারের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও বেশি ছিল। রাহাদের বাবার এমন কথায় মিথিলার পরিবার সত্যিই অনেক কষ্ট পেয়েছে। সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাচ্ছিল। রাহাদের দাদু পর্যন্ত চুপ ছিল। এক নিমিষেই সবকিছু যেন শেষ হয়ে গেল। তার সব কিছু হলো মিথিলার জন্য। একটা ভুল সিদ্ধান্ত জীবনে অনেক কিছুই বদলে দিতে পারে, এটা হয়তো তার প্রমাণ। রাহাত ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ও শুধু পুরো ঘটনাগুলো দেখতেছিল। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ও। কি বলবে ও? ওর যে কিচ্ছু বলার নেই। জীবন কখনো থেমে থাকে না, তাই রাহাতের জীবনটাও থেমে নেই। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন রাহাতের একটা পরিচয় আছে। ও আর আগের মতো নেই, অনেক বদলে গেছে ও। সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। অনেক বড় বিজনেসম্যানও এখন। বাবার ব্যবসার সবকিছুর দায়িত্ব এখন ওর হাতে। একাই সবকিছু সামলে নিচ্ছে। সেদিনের পর থেকে মিথিলার পরিবারের আর রাহাতের পরিবারের কোনো কথা হয় না। এখনো সেই অভিমানটাই বেঁচে আছে। বলতে গেলে দুই পরিবার এখন থেকে অপরের শত্রু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।